আসসালামু আলাইকুম। আমাদের আজকের গুণোত্তর ধারার প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করে দেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন আমি পড়ানো শুরু করি। আমাদের সমান্তর ধারা পড়ানো হয়ে গেছে, আজকে থেকে আমরা গুণোত্তর ধারা পড়ানো শুরু করব। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। টাইপ 8 আমাদের আজকের প্রথম আলোচনার বিষয় গুণোত্তর ধারা। এটার আরো কিছু নাম আছে, নামগুলো হচ্ছে গুণোত্তর প্রগমন, আচ্ছা বিষয়টা একটু বলে দেই। আচ্ছা, আপনাকে গুণোত্তর ধারার আরো কিছু নাম আছে, নামগুলো কি কি? গুণোত্তর প্রগমন হতে পারে, সমানুপাতিক ধারা বলতে পারে, সমানুপাত ধারা বলতে পারে, আর ইংলিশে বললে হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তার মানে পরীক্ষায় গুণোত্তর ধারা বলুক, গুণোত্তর প্রগমন বলুক, সমানুপাতিক ধারা বলুক, সমানুপাত ধারা বলুক বা জিওমেট্রিক সিরিজ, যাই বলুক না কেন আমাদের সেটা হবে কি? গুণোত্তর ধারার আলোচনা। এখন প্রথম বিষয় হচ্ছে গুণোত্তর ধারা জিনিসটা কি। আমরা এখন সবাই সমান্তর ধারা চিনি, এখন আমরা চিনব গুণোত্তর ধারা। আমি এই দুটো এক্সাম্পল লিখলাম, 2 + 6 + 18। আচ্ছা একটু বিষয়টা দেখেন ভাইয়া, এই জায়গায় 2 এর পর হয়েছে কি 6, 6 এর পর হয়েছে কি 18, তার মানে কি এখানে বাড়তেছে। আচ্ছা এই জায়গায় 64 ছিল, 64-র পর হয়েছে কি 32, 32-এর পর হয়েছে কি 16, এই জায়গায় কি কমতেছে। আচ্ছা তাহলে আমরা দুইটা সিরিজ লিখলাম। এক নম্বর সিরিজ আমি দেখতেছি আমার 2 এর পর 6 হয়েছে, 6 এর পর 18 হয়েছে, মানে বাড়তেছে। আর 2 নম্বরে আমি দেখলাম কি 64, 32, 16, তার মানে কি আমার কমতেছে। আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা এখন দেখি তো কতটুকু করে বাড়তেছে। 2 এর পর 6 হয়েছে মানে কি 3 গুণ বাড়ছে, 6 এর পর 18 হয়েছে তার মানে কি 3 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে। 64 দিয়ে 32-এ তার মানে কি হাফ গুণ কমছে, 32 থেকে 16 হয়েছে তার মানে কি হাফ গুণ কমছে। তার মানে যদি একই অনুপাতে বাড়ে অথবা যদি একই অনুপাতে কমে, এদের কি সব 3 গুণ আরে বাড়তেছে আর এদের কি হাফ গুণ আরে কমতেছে। তার মানে কি একই অনুপাতে যদি বাড়ে অথবা একই অনুপাতে যদি কমে তখন আমরা তারে কি বলবো? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার বিষয়টা কি? হয় একই অনুপাতে বাড়বে, না হলে একই অনুপাতে কমবে। আরো যদি সহজ করে পড়তে চান তাহলে দেখেন, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। আচ্ছা আপনি একটু ভাগফলগুলো বাইর করেন, মানে সাধারণ অনুপাত এটা আর দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ আসে কত? 3। তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ আসে কত? 3। আচ্ছা এই জায়গায় একটু যদি দেখি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ আসে কত? হাফ। তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ আসে কত? হাফ। তার মানে কি পরপর দুইটা পদের যদি ভাগফল একই রকম হয়, এটাকে কি পরপর দুইটা পদের ভাগফল মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ অথবা কি তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। যদি সংক্ষেপে বলি, সমান্তর ধারার ক্ষেত্রে ছিল কি পরপর দুইটা পদের বিয়োগফল যদি একই রকম হয় তাহলে কি সমান্তর ধারা, আর পরপর দুইটা পদের ভাগফল যদি একই রকম হয় তাহলে হচ্ছে গুণোত্তর ধারা। তার মানে আপনি যদি সংক্ষেপে একদম সহজ করে শিখতে চান, পরপর দুইটা পদের বিয়োগফল একই রকম হইলে হবে সমান্তর ধারা, পরপর দুইটা পদের ভাগফল একই রকম হইলে হবে গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা, সমান্তর ধারা পুরো বিষয়টা কি সবাই বুঝছে? যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে একটু লেখেন ডি ডান। ডি ডান মানে হচ্ছে ডেফিনেশন ডান। তাহলে আপনার গুণোত্তর ধারাকে যদি সংক্ষেপে মনে রাখেন তাহলে কি
পরপর দুইটা পদের ভাগফল যদি একই রকম হয় তাহলে গুণোত্তর দ্বারা। আর যদি ডেফিনেশন দিয়ে মনে রাখতে চান, কারণ এটা ম্যাথ করতে লাগবে, এই কনসেপ্টটা একই অনুপাতে বাড়বে অথবা একই অনুপাতে কমবে, তখন সেটা হবে গুণোত্তর ধারা। কথা কি বুঝতে পারছি? যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন একটু লেখেন ডি ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন ডি ডান। আচ্ছা, 9-এর গণিতের বিষয়ে একটু পরে কথা বলবো না, একটু পরেই যে কমেন্টসটা করছেন আমাকে একটু মনে করে দিন, 9-এর গণিতের বিষয়ে কথা বলবো না। আচ্ছা, ডি ডান হয়েছে, খুব ভালো কথা। এবার আসেন ভাইয়া, আমরা যখন সমান্তর ধারা করছিলাম তখন কি ছিল? সাধারণ অন্তর ছিল, এটা ডি। আর গুণোত্তর দ্বারা যখন করবো তখন একটা সাধারণ অনুপাত থাকবে, সাধারণ অনুপাত হচ্ছে আর। আর বের করার সিস্টেম কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আমাদের কখনো যদি আর বের করা লাগে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো, আর ইজ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আরো যদি বর্গ করে লিখতে চান তাহলে এরকম লেখা যায়, তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ। এই যে আর মানে সাধারণ অনুপাত, এই আর এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আর এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তাহলে আমরা প্রথমে যে সামারিটুকু শিখলাম গুণোত্তর ধারাকে আমরা সমানুপাতিক ধারা বলতে পারি, সমানুপাত ধারা বলতে পারি, গুণোত্তর প্রগমন বলতে পারি, অথবা ইংলিশে বললে জিওমেট্রিক সিরিজ বলতে পারি। আর যদি সংক্ষেপে গুণোত্তর ধারা বলি তাহলে বিষয়টা কি? পরপর দুইটা পদের ভাগফল একই রকম হলে হবে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে সাধারণ অনুপাত। কি? আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত এই আর দ্বারা প্রকাশ করা হয়। আর বের করার সিস্টেম কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অথবা কি তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, অথবা কি চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ। আচ্ছা, এই আর এর মান কি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এগুলো হচ্ছে আমাদের বেসিক ডিসকাশন, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় না। সবাই টাইপ 8-এর কেস 1টা নিজেরা করে নেবেন। মূল খেলা হবে কেস 2 দিয়া। খুব মনোযোগ সহকারে সবাই আমার কথা বোঝার চেষ্টা করেন। মানে গুণোত্তর ধারার মেইন খেলা এখন শুরু। মানে এখন আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজের আলোচনা, যে একটু না জানলেই নয়। এই কারণে এবার আমি খুব সুন্দর করে একটা জিনিস শিখাবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে কেস 2, মাস্ট টু নো। এটা হচ্ছে মাস্ট টু নো। আচ্ছা, আপনারা সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ কি শিখছিলেন? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার আমি একটা ম্যাজিক চার্ট দিয়ে শিখেছিলাম, তাই না? আজকে আমরা গুণোত্তর ধারার এনতম পদ, এটাও ম্যাজিক চার্ট দিয়ে শিখবো। আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ কি ছিল? a আর টু দি পাওয়ার n মাইনাস 1। বিষয়টা বুঝছেন? গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই a মানে হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, এই n মানে হচ্ছে পদ সংখ্যা। আমরা যখন সমান্তর ধারা করছিলাম, সমান্তর ধারার এনতম পদ কি শিখছিলাম? এনতম পদ সমস্যা শিখছিলাম কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা একটা ম্যাজিক চার্ট দিয়ে করছিলাম না? মনে আছে? তেমনই ভাবে আমরা গুণোত্তর ধারার এনতম পদের যে সূত্রটা a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো না, এটাও আমরা একটা ম্যাজিক চার্ট দিয়ে করব। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি কয়েকটা পদ লিখলাম গুণোত্তর ধারার ক্ষেত্রে। সপ্তম পদ, দশম পদ, তৃতীয় পদ, দ্বিতীয় পদ, প্রথম পদ। সবাই ভাই একটু বিষয়টা দেখেন, খুব মজার জিনিস। আচ্ছা, যখন আপনি গুণোত্তর ধারার কাজ করবেন, আমরা সমান্তর ধারার সময় কি করছিলাম? সপ্তম পদ যখন বলছিলাম তখন a আর d নিছিলাম, মনে আছে? a আর d নিছিলাম না? তারপর গল্পটা কি ছিল? এই জায়গায় যা থাকবে তার থেকে 1 কম, 7 থাকলে 6, 10 থাকলে 9, মনে কি পড়ে? এই করছিলাম না? আচ্ছা, তাহলে আমরা সমান্তর ধারার সময় a আর d নিছিলাম।
আর গুণোত্তর দ্বারার সময় কিন্তু খেলা হচ্ছে এ আর আর নিয়া, মানে সমান্তর দ্বারা হচ্ছে এ প্রথম পদ, ডি ছিল সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারা এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ পদ। তার মানে গুণোত্তর দ্বারা আমরা খেলবো কারে নিয়া, এ আর আর রে নিয়া। তাহলে যেই পদই বলুক আমরা এ আর আর নেব, নিছি। আচ্ছা, এবার যদি সপ্তম পদ বলে, যততম পদ বলবে তার থেকে এক কম, 7 থেকে এক কম কত, 6, এটা হবে আর এর পাওয়ার। 10 থেকে এক কম মানে কি 9, 3 থেকে এক কম মানে কি 2, 2 থেকে এক কম মানে কি 1। তার মানে কি এ আর টু দি পাওয়ার 1 মানে কি আলটিমেটলি এ আর টু দি পাওয়ার 1 মানে কি আর। আচ্ছা, প্রথম পদ আমি বলছি কি এখানে যা থাকবে তার থেকে এক কম, এখানে যা থাকবে তার থেকে এক কম। তাহলে আমার যদি 2 থাকে তাহলে হবে কত 1, 3 থাকলে হবে কত 2, 10 থাকলে হবে কত 9, 15 থাকলে হবে কত 14, তাহলে 1 থাকলে হবে কত 0। আর টু দি পাওয়ার 0 মানে কি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এগুলো আমরা সূচকে শিখবো। সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে এ আর টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার 0, আর টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে ফাইনালি কি এ। তাহলে আমরা ম্যাজিক চার্ট দেখি শিখলাম, সপ্তম পদ বললে প্রথমে এ আর আর নেব, এ নেব আর আর নেব, বুঝে এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। সপ্তম পদ বলুক আর যেই পদই বলুক গুণোত্তর দ্বারার ক্ষেত্রে ম্যাজিক চার্টের সময় কি আমরা এ আর আর নেব, নিলাম। এবার যততম পদ বলবে তার থেকে এক কম, 7 বললে 6, 10 বললে 9, 3 বললে 2, 2 বললে 1, 1 বললে 0, 0 মানে কি আর এর পাওয়ার নাই, আর টু দি পাওয়ার 0 মানে কত 1। এখন যে কোনো একজন বলতে পারেন ভাই এই ম্যাজিক চার্টটা আপনি কিভাবে আনছেন, একটু দেখেন। মনে করেন সপ্তম পদ, আমাদের মূল সূত্র কি ছিল, এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে সপ্তম পদ মানে কি পদ সংখ্যা n এর মান দেওয়া আছে কত 7, তাহলে যে 7 বসান, তাহলে কি আর টু দি পাওয়ার 6 আসে না। সবাই কি দেখছেন আমি কিভাবে ম্যাজিক চার্টটা বানাইছি, মূল সূত্র দিয়ে বানানো হয়েছে, কিন্তু আমরা পরীক্ষায় যাতে সমান্তর ধারার মতো করে গুণোত্তর ধারার একটা যদি n তম পদ দেয় খুব মজা করে যাতে বের করতে পারি এবং সহজে বের করতে পারি, এজন্য আমরা গুণোত্তর ধারার ম্যাজিক চার্টটা শিখলাম। তাহলে গুণোত্তর ধারার গল্প কি, এ আর আর নেব, যততম পদ বলবে তার থেকে এক কম হচ্ছে পাওয়ার। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো। এম ডান, এম ডান মানে হচ্ছে ম্যাজিক চার্ট কি ডান হয়েছে নাকি। এটা বুঝে গেলে অঙ্ক খুব ইজি হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, এম কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আমরা যদি এম ডাউন হয় তাহলে দেখেন আমরা ম্যাথগুলো কত সহজ করে শিখবো। কেস 2 অঙ্ক নাম্বার 4। কেস 2 অঙ্ক নাম্বার 4। আচ্ছা, 4-এ কি বলছে, 4-এ বলছে 2 + 4 + 8 + 16 + ডট 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 ধারাটির সপ্তম পদ, ধারাটির সপ্তম পদ। আচ্ছা, আমরা বলছি কি যদি গুণোত্তর ধারা হয়, গুণোত্তর ধারা বুঝবেন কিভাবে, 2 এর পর হচ্ছে 4, 4 এর পর হচ্ছে 8, 8 এর পর হচ্ছে 16, দ্বিগুণ 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 সব কি 2 গুণ করে বাড়তেছে না। আমরা বলছি কি একই অনুপাতে যদি বাড়ে অথবা একই অনুপাতে যদি কমে তখন আমরা তারে বলবো কি গুণোত্তর ধারা। তাহলে যেহেতু এটা একটা গুণোত্তর ধারা পাইলাম, ধারাটা সপ্তম পদ বলছে, আমরা কি শিখছি সপ্তম পদ। সপ্তম পদ মানে কি এ আর টু দি পাওয়ার 6। সপ্তম পদ মানে কি আমরা প্রথমে লিখবো কি এ আর আর লিখবো, যততম পদ বলবে তার থেকে এক কম, তার মানে কি এ আর টু দি পাওয়ার 6। এখন এখান থেকে এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে 2, আর আর এর মান কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্যাট মিনস আর এর মান 2। এখন বসান 2 × 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে মুখস্থ থাকতে হবে 64, 2 4 8 16 32 64। এটা কেন মুখস্থ থাকতে হবে, এটা লগারিদমের ক্লাসে আমরা শিখিয়ে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে 2 × 64 সমান কত 128। এগুলো সব মুখে মুখে করানো যায়, এগুলো মুখে মুখে আমি একটু পরে দেখাবো, আগে মূল নিয়মটা দেখাই, তা নাহলে হচ্ছে অনেকেই পেঁচায় ফেলবেন। এই ম্যাথগুলো মুখে মুখেও করা যাবে, এটা আমি একটু পরে দেখাবো ক্লাসের শেষে। তাহলে যদি সপ্তম পদ বের করতে বলে আমরা কি পারবো, সবাইকে আমরা বুঝছি। এ হচ্ছে 2, আর বের করার সিস্টেম কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, যেহেতু সপ্তম পদ বলছে দ্যাট মিনস কি এ আর টু দি পাওয়ার 6 বলছে, বসাই দেবো, গান শেষ, ক্লিয়ার। আচ্ছা,
আমি আরো দুইটা ম্যাথ দেখাই, আমি এই পুরো টাইপটা পড়ানোর পর এগুলো মুখে মুখে কিভাবে করে সেটাও দেখাই দেবো। এরপর যার কাছে যে নিয়ম ভালো লাগবে সে সেই নিয়মে করবেন। এবার আসেন অঙ্ক নম্বর 6 নম্বর অঙ্কটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটা অনেকে ভুল করবেন। 27 - 9 3 - 1 বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। আচ্ছা লক্ষ্য করেন, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা কি পঞ্চম পদ। আগের বার বলছিল পঞ্চম পদ বের করতে, এইবার সরাসরি পঞ্চম পদ না দিয়া বলছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। খুব মনোযোগ সহকারে আমার কথাটা সবাই বোঝেন। আপনাকে পরীক্ষার প্রশ্নে সরাসরি বলতে পারে একটা ধারা দিয়ে, এই ধারাটি সপ্তম পদ কত, দশম পদ কত, অষ্টম পদ কত। তাহলে সপ্তম পদ যদি বলে, আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে শিখছি কি এ আর আর নেব, যততম পদ বলবে তার থেকে এক কম। সপ্তম পদ বললে 6, অষ্টম পদ বললে 7, 10 বললে 9, এটা হবে পাওয়ার। এবার এ হচ্ছে প্রথম পদটা, আর হচ্ছে সাধারণ পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, গল্প শেষ। যদি কোনো কোশ্চেন একটু প্যাচ দেয় তাহলে কি বলবে, সরাসরি আর পদটা উল্লেখ করবে না, কততম পদ বলবে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। এখন আপনি দেখেন, এটা আপনার প্রথম পদ, এটা আপনার দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, বাইরে করতে বসে কি পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ মানে আমরা কি জানি, এ আর। পঞ্চম মানে কি, যা থাকবে তার থেকে এক কম, তাহলে এ আর টু দি পাওয়ার 4। আচ্ছা এখন এখান থেকে আসেন, এর মান কত, এর মান হচ্ছে 27, আর এর মান কত, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ টু দি পাওয়ার 4। তাহলে কাটাকাটি করলে আসে কত, 27 ইন্টু -1/3 টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা জানি কি টু দি পাওয়ার যদি কখনো জোর হয় তাহলে মাইনাসটা আর থাকে না, এগুলো ধাপে ধাপে শিখবেন, এই মাইনাস মাইনাস ক্যান থাকে না। 1 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে আসে কত, 1/3। সবাই কি গল্পটা বুঝছে? তাহলে আপনাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, হয় সরাসরি বলবে ধারাটির পঞ্চম পদ কত, অথবা বলবে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। যদি বলা হয় অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত, তখন আপনি 1 2 3 4 মানে কি 5 নম্বরটা চাইছে, তাহলে 5 নম্বর মানে কি পঞ্চম পদ। যদি 6 নম্বরটা চাইতো তাহলে কি ষষ্ঠ পদ। তাহলে পঞ্চম পদ মানে কি এ আর টু দি পাওয়ার 4। এখন এটা হচ্ছে আমার এ, আর বের করার সূত্র কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সবাই কি আমার কথা বুঝছেন? এগুলো সব মুখে মুখে করানো যায়, আমি এটা একটু পরে দেখাচ্ছি, কারণ তা নাহলে অনেকেই দুইটা খিচুড়ি পাকায় ফেলবেন। আগে মূল বেসিকটা শিখেন, এরপর মুখে মুখে এগুলো কীভাবে করে সেটা আমি দেখাই দেবো। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন সবাই কেস টু ডান, কেস টু ডান। তাহলে কেস টুর সামারিটা কি, আমরা একটা ম্যাজিক চার্ট শিখলাম, এই ম্যাজিক চার্টটা অ্যাপ্লাই করবো। যততম পদ বলবে তার থেকে এক কম হচ্ছে পাওয়ার। এবার প্রথম পদটা হচ্ছে এর মান, আর এর মান বের করার নিয়ম কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তারপর ভ্যালু বসায় দেবো, গল্প শেষ। আচ্ছা কেউ অ্যান্সার জানার বলবেন না, অ্যান্সার বলবেন না, কেউ কারো অ্যান্সার জানাবেন না কমেন্টসে। যারা নতুন আজকে ক্লাস করতেছেন কখনোই কোনো প্রশ্নের উত্তর কমেন্টসে লিখবেন না, কথা বুঝছেন? কারণ আমাদের কাজ হচ্ছে ক্লাসে বোঝা, বোঝার পর ইনশাল্লাহ আমরা তো করার টাইম পাবোই, নোট করার টাইম আছে, পরীক্ষা নেব, সুতরাং আপনার স্কিল দেখানোর অনেক জায়গা আছে। আচ্ছা কেউ যদি একটু কম বোঝেন কোনো সমস্যা নেই, আমি এই ব্যাপারে আবার রিপিট আসতেছি, কারণ এগুলো তো আমি আবার মুখে মুখে দেখাবো, কনসেপ্ট একই, আলোচনাটা আমি একটু কন্টিনিউ করি। সব এক মামলা, কেস 3 কেস 4 সবই একই গল্প। যদি কেউ একটু কম বুঝে থাকেন, আপনি কেস 3 আর কেস 4 পর্যন্ত আমার সাথে থাকেন, পুরা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আপনাদের পুরা ক্লিয়ার না করে তো আমি বিদায় নিচ্ছি না। এবার আসেন কেস 3, একই মামলা, মামলা একই, এই কারণে হচ্ছে একই মামলা দেখা আপনারা যারা একটু কম বোঝেন পরবর্তী আলোচনায় বুঝে যাবেন। আচ্ছা কেস 3-তে আইসা আমি অঙ্ক নাম্বার 11টা করাই, যদি কেউ একটু কম বুঝে থাকেন এবার ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা 11 নম্বরে বসে কি 1√2, 1√2 ধারাটির কোন পদ 8√2 হবে। আচ্ছা ভাই বিষয়টা একটু বোঝেন, সব একই গল্প। আমরা আপাতত প্রশ্নটা পড়ব না, আমরা শিখছি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান সমান কি a r টু দি পাওয়ার n-1। আমরা কি এই শিখছি না, n-তম পদ সমান সমান কি a r টু দি পাওয়ার n-1।
এর পরিচয় হচ্ছে এ হলো প্রথম পদ, আর এর পরিচয় সে হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ কীভাবে বের করে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এন হচ্ছে কি? পদ সংখ্যা। এই পর্যন্ত কি আমরা তো সবাই শিখছি, তাই না? আচ্ছা, এখন আপনার যখন কেস 2 করবেন তখন আপনারা বলছিল ধারাটির সপ্তম পদ কত বের করতে, ধারাটির পঞ্চম পদ কত বের করতে, মানে পদের মান, এনতম পদের মান বের করতে বলছে। তখন আমরা ম্যাজিক চার্ট ইউজ করছিলাম, তাই না? তো এইবার বলছে একটা ধারা দিয়ে বলছে এই ধারাটির কোন পদ 8√2 হবে, দ্যাট মিনস হচ্ছে এন এর মান বের করতে বলছে। এন এর মান বের করতে বলছে কোন পদ, দ্যাট মিনস হচ্ছে এন এর মান বের করতে বলছে। যখন আপনাকে এন এর মান বের করতে বলবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে, এনতম পদ সমান কি a r⁻n-1। আচ্ছা, এনতম পদ মানে কি? আমরা সমান্তর ধারার সময় একটা জিনিস শিখছিলাম, এনতম পদ মানে আমরা ধরবো কি? শেষ পদ। তাহলে এই যে আমি একটা সিরিজ লিখলাম 1/√2, 1, √2 ডট ডট ডট, ধারাটির কোন পদ? 8√2। এটাই কি আমার শেষ পদ না? মনে পড়ে যে সমান্তর ধারা আমরা টাইপ 2 করছিলাম, ওই একই কনসেপ্ট, সমান্তর দ্বারা যা করছি গুণোত্তর দ্বারা তাই করবো, শুধু সূত্রটা ভিন্ন। তাহলে আমার এই জায়গায় শেষ পদ কত? 8√2। তাহলে আমরা শিখছি কি এনতম পদ সমান কি a r⁻n-1। তাহলে শেষ পদ, দ্যাট মিনস এনতম পদ হচ্ছে 8√2। তাহলে 8√2 সমান সমান a × r⁻n-1। এর মান কত? এর মান হচ্ছে 1/√2। ঠিক আছে, এবার আসেন আর এর মান। আর মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আর মানে কি? আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখান থেকে আর এর মান আসবে √2। এই যে আর এর মান আমি √2 বের করলাম, এখানে একটা ভগ্নাংশের ক্যালকুলেশনের ম্যাজিক আছে। আপনারা সাধারণত যে 1/1/√2 এটারে এরকম করেন, কি করেন? 1 ইন্টু এই নিচেরটারে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যায়, এরকম হাবিজাবি করে আপনারা √2 বের করেন, তাই না? এইটারও ভগ্নাংশের একটা ম্যাজিক ক্যালকুলেশন আছে। আমি আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আপনাদের একটা সংক্ষিপ্ত ভিডিও আমি এই গ্রুপে পোস্ট করবো, এটা আজকে করি বা আগামীকালকে করি। ওই ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। ওখানে এই যে মানগুলা কিভাবে মুখে মুখে এরকম √2 লেখা যায়, মানে এরকম একটা ভাগ আকারের স্ট্রাকচার থাকলে 1/1 বা √2 বা 1/2 ডিভাইডেড বাই 6/3, এগুলা কিভাবে মুখে মুখে লেখা যায় যে কোনো ভাগের মান, এটার আমি একটা বেসিক দিয়ে একটা ম্যাজিক শিখাইছি। সেটা সবাই 20 বা 30 মিনিটের একটা ক্লাস, একটু দেখে নেবেন। ওখানে আবৃত দশমিক ভগ্নাংশেরও একটা বিষয় আছে, ওইটা শিখলে আপনার অনেক ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন দ্রুত করতে পারবেন। সুতরাং যেহেতু ওখানে আমি খুব সহজ করে শিখিয়ে দিয়েছি, ওইটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। তাহলে আর এর মান আমরা √2 পাইলাম, ঠিক আছে? আর এর মানকে √2 বুঝছি। আচ্ছা, যদি √2 বুঝে থাকি তাহলে বসান আর এর মান √2, বসাইলাম √2 টু দি পাওয়ার n-1। এই nই আমারে বাড়ি করতে বলছে। তাহলে আমরা কি সবাই বুঝছি? আমরা কি করলাম? যখনই কোনো পদ বের করতে বলবে, স্পেসিফিকভাবে কোনো পদ, দ্যাট মিনস হচ্ছে কি n এর মান বের করতে বলছে। সহজ বাংলা কোনো পদ মানে কি n বের করতে বলছে, ঠিক আছে? তাহলে সূত্র কি? n-তম পদ সমান কি a r⁻n-1। এই n-তম পদ মানে কি শেষ পদ। এখানে শেষ পদ কোনটা? 8√2। তাহলে বসাইলাম 8√2 সমান সমান এখানে a কত? 1/√2। আর মানে কত? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, পাইলাম √2। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এটার ক্যালকুলেশন করি। এটা আড়াআড়ি গুণ করেন, 8√2 ইন্টু √2 সমান কি √2 টু দি পাওয়ার n-1। তাহলে 8√2 আর √2 দুইটা √2 রে গুণ করলে আসে কত? 2। 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। আচ্ছা, 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে √2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 16। এই জিনিসটুকু যারা একটু কম বোঝেন, এই যে 16-র জায়গায় যে আমি √2 টু দি পাওয়ার 8 লিখলাম, যারা এটা একটু কম বুঝেন, এগুলা সূচকের আলোচনা, সূচকের ক্লাস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখন আমি যে ক্যালকুলেশনটা করতেছি এটা হচ্ছে সূচকের ম্যাথের আলোচনা। যারা এগুলো একটু কম বুঝতেছেন, মানে কম বুঝবেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনার সূচকে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা 16-র পরিবর্তে লিখতে পারি কি √2 টু দি পাওয়ার 8। যারা আমি আবারও রিপিট করতেছি, এই অংশটুকু কম বুঝতেছেন, এগুলার বিস্তারিত আলোচনা সূচকের ক্লাসে করা হবে, কারণ এটা সূচকের আলোচনা। সুতরাং যে কম বুঝতেছেন এটার পাশে সূচক লিখে রাখেন, যখন আমি সূচক করাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা আলহামদুলিল্লাহ আগে থেকে এই ক্যালকুলেশন ভালো পারেন, তাদের তো কোনো সমস্যাই নাই। তাহলে আমি 16-র পরিবর্তে কি লিখতে পারি? √2 টু দি পাওয়ার 8 সমান কি √2 টু দি পাওয়ার n-1।
আমরা সূচকের ক্লাসে এসে একটা জিনিস শিখবো, এই দুইটা বেজ যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান লেখা যায়। তার মানে কি 8 সমান সমান n-1, তাহলে n = কত 9। এই ম্যাথ মুখে মুখে করা যায়, সবই আমি দেখাই দেবো আজকে। মুখে মুখে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা যদি পুরো হাতে কলমে ম্যাথটা করি, সিস্টেমটা কি যে কখনো কোন পদ বাইর করতে বলে, কোন পদ মানে n বাইর করতে বলছে, এই n। আচ্ছা, এবার আমার n তম পদ মানে হচ্ছে শেষ পদ, এই যে এটা। তাহলে আপনি প্রয়োজনে সাইড নোট লিখে রাখেন, কেস 3 মানে কি যদি n বাইর করতে বলে, n বাইর করতে বলে হচ্ছে এটা বাইর করতে বলছে। এখন আপনি মানগুলো বসাবেন, বসানোর পর এই জায়গাটুকু যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, এগুলো সূচকে আমরা অনেক বেশি আলোচনা করবো, সূচকে খেলাই এগুলো নিয়ে। সবাইটাকে আমি বুঝাইতে পারছি? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন কেস 3 ডান। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো টাইপ, এই ম্যাথ মুখে মুখে করানো যায়, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, আমার এখানে নেটের কোনো প্রবলেম নাই, হয়তো বা কারো কারো নেটের প্রবলেম হইতে পারে, একটু রিফ্রেশ দিয়ে আবার জয়েন করেন ক্লাসে। আচ্ছা, কেস 3 ডান হয়েছে। এবার আসেন কেস 4। আমি আবার বলতেছি ভাই, এই কেস টাইপটা খুবই ইম্পর্টেন্ট। কেস 2, কেস 3, কেস 4 যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে, সুতরাং একটু মনোযোগ দিয়ে দেখেন, খুবই সোজা জিনিস। এরপর আমি যখন মুখে মুখে দেখাবো তখন তো আরো ইজি লাগবে। আচ্ছা, এবার আসেন কেস 4। আচ্ছা, কেস 4 এর ম্যাথ যদি পরীক্ষা আসে আপনাকে 1 মিনিট সময় নিয়ে ম্যাথটা করতে হবে। কথা কি বুঝছেন? কেস 4 এর ম্যাথ কিন্তু পরীক্ষা আসে, কেস 4 এর ম্যাথ যদি পরীক্ষা আসে তাহলে 1 মিনিট সময় নিয়ে করতে হবে। আসেন আমি একটু ম্যাথটা আরো সহজ করে দিই। একটা গুণোত্তর অনুক্রমে 13 নম্বর কোশ্চেনটা, একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20, তৃতীয় পদটি 20 আর ষষ্ঠ পদটি 160 হলে, ষষ্ঠ পদটি 160 হলে আপনারা বলতে পারে সাধারণ অনুপাত বের করেন। সাধারণ অনুপাত বের করতে বলছে, খুব মনোযোগ দিয়ে দেখেন, একদম ইজি ম্যাথ। বলা হয়েছে তৃতীয় পদটি 20, ষষ্ঠ পদটি 160 হলে সাধারণ অনুপাত কত। আচ্ছা, আপনি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি শিখছেন? তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ মানে হচ্ছে কি a আর টু দি পাওয়ার 2। আমরা শিখছিলাম কি ম্যাজিক চার্ট অনুসারে তৃতীয় পদ, এটা বললে কি a আর লিখলাম, 3 বললে 3-এর থেকে 1 কম মানে কত 2, তাহলে আর এর পর ষষ্ঠ পদ a আর, ষষ্ঠ মানে কি 6, 6-এর থেকে 1 কম মানে কি 5, তার মানে a আর স্কয়ার সমান সমান দেয়া আছে 20, এটাই দিবেন সমীকরণ নাম্বার 1। আর a আর টু দি পাওয়ার 5 এটা সমান সমান দেয়া আছে 160, এটা দিবেন সমীকরণ নাম্বার 2। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, গুরুত্ব ধারাটা একটু কঠিন, কিন্তু বুঝতে পারলে আর একবার যদি বাসায় নিজে করেন তাহলে এটার থেকে সহজ আলোচনা নাই। তাহলে আমরা তৃতীয় পদ মানে কি বুঝলাম, a ইন্টু আর স্কোয়ার তৃতীয় পদ। ষষ্ঠ পদ মানে কি a ইন্টু আর টু দি পাওয়ার 5। তাহলে আমার a আর স্কোয়ার সমান সমান দেয়া আছে 20, a আর টু দি পাওয়ার 5 সমান সমান দেয়া আছে 160। এখন আপনার কাছে সাধারণ অনুপাত চাইছে, তার মানে আর এর মান চাইছে। আপনি কিছুই না, চোখ বন্ধ করে সবসময় 2/1 অথবা 1/2 করবেন, যে কোনো কিছু হয় 1 দিয়ে 2 ভাগ করবেন, নাহলে 2 দিয়ে 1 ভাগ করবেন, কোনো সমস্যা নাই। 1 দিয়ে 2 ভাগ করতে হবে এমন কোনো কথা নাই, 2 দিয়ে 1 দিয়ে ভাগ করতে এমন কোনো কথা নাই, আপনার যা মন চায়। আপনি যদি 2/1 করেন তাহলে কি a আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a আর স্কোয়ার, এটা সমান কত 160 ডিভাইডেড বাই 20।
সবাইকে আমার কথাই মতো বুঝছে? তাহলে আমাদের গল্পটা কি, যদি কেস 4 এর কোনো ম্যাথ আসে, প্রথম কাজ আমরা যে গুণোত্তর ধারার ম্যাজিক চার্ট শিখছিলাম, কি শিখছিলাম? তৃতীয় পদ মানে কি? এ আর স্কোয়ার, আর ষষ্ঠ পদ মানে কি? এ আর টু দি পাওয়ার 5। তাহলে এ আর স্কোয়ার সমান সমান দেওয়া আছে 20, আর এ আর টু দি পাওয়ার 5 সমান সমান দেওয়া আছে কত? 160। এখন আপনি 2 ভাগ 1 করতে পারেন, 1 ভাগ 2 করতে পারেন। কেন ভাগ করছি? এটা কাটলে কি থাকে দেখেন, আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান সমান কি? 8। আচ্ছা, তাহলে এইটারে লেখা যায় কি? আর টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান সমান 8 মানে কি? 2 কিউব। তাহলে আর কিউব সমান সমান কি? 2 কিউব। এই দুইও পাওয়ার যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান। এই ক্যালকুলেশনটুকু হচ্ছে সূচকের ক্যালকুলেশন। কেউ যদি এখান থেকে একটু কম বোঝেন যে এইটা আমি কিভাবে লিখলাম, আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা সমান সমান আমি কিভাবে আর কিউব লিখছি, এগুলো যদি কেউ কম বুঝে থাকেন কোনো সমস্যা নাই, এগুলো সূচকের আলোচনা। আমরা সূচকে এগুলো নিয়ে খেলবো, যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই ফরম্যাট দিয়ে আমি এটা লিখছি আর কিউব। কথা কি বুঝাইতে পারছি? সুতরাং এতটুকু যদি ক্যালকুলেশন কেউ কম বোঝেন, কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা সূচকে ক্লিয়ার হয়ে যাব যাদের বেসিক উইকনেস আছে। আচ্ছা, তাহলে আমরা 2 ভাগ 1 বা 1 ভাগ 2 করলে আর এর মানটা পেয়ে গেলাম। আমরা কি সবাই এই পর্যন্ত বুঝছি? তাহলে আপনাকে যদি পরীক্ষায় কখনো এরকম একটা কোশ্চেন দিয়ে বলে একটা গুণোত্তর দ্বারা তৃতীয় পদ এত, ষষ্ঠ পদ এত হলে সাধারণ অনুপাত কত, তখন আপনার কাছে 1 আর 2 নম্বর সমীকরণ দ্বারা করিলাম, এবার 2 ভাগ 1 করবো বা 1 ভাগ 2 করবো, তাহলে আর পেয়ে যাবো। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনারা যদি সাধারণ অনুপাত বাইর করতে বলে আপনি কি পারবেন? আচ্ছা, পারছেন। এখন আসেন কোশ্চেন যদি আরেকটু প্যাচ দেয়, তাহলে 13 অরে কি বলবে? এই গুণোত্তর ধারাটির প্রথম পদ কত? এই গুণোত্তর ধারাটির প্রথম পদ বাইর করতে বলছে, দ্যাট মিনস হচ্ছে এ বাইর করতে বলছে। আচ্ছা, যদি এ বাইর করতে বলে তখন আপনাকে প্রথমে আর এর মানটা বাইর করে নিতে হবে। নিছেন? প্রথমে আর এর মানটা বের করে নিতে হবে, নিলাম। এখন এই আর এর মানটা আপনি 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসান। 1 নংই বসাই। 1 নংয়ে আর এর মান যদি 2 বসান তাহলে কি? এ ইন্টু আর স্কোয়ার সমান সমান কত? 20। তাহলে এ ইন্টু আর মানে কত? 2। তাহলে 2 স্কোয়ার সমান সমান কত? 20। তাহলে এ সমান সমান কি? 20, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 20 ভাগ 4, দ্যাট মিনস হচ্ছে 5। তাহলে আপনারা যদি কখনো এর মান বের করতে বলে তাহলে আর একটু বেশি অঙ্কটা করতে হবে। মানে আমি তো আগেই বলছি, এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় 1 মিনিট সময় নিয়ে করতে হবে, কারণ আপনাকে পরীক্ষা যখন ম্যাথ দিবে, কিছু কিছু ম্যাথ 10 সেকেন্ডে হবে, কিছু কিছু ম্যাথ 15 সেকেন্ড লাগবে, কিছু ম্যাথ 30 সেকেন্ড লাগবে, আবার কিছু ম্যাথ 1 মিনিট লাগবে, এরকম করেই ব্যালেন্স করে দেয়। তাহলে এই ম্যাথটা আসলে আমি 1 মিনিট সময় নিয়ে করবো। তাহলে আর বের করতে বললে এই পর্যন্ত বের করলাম। আর বের করতে না বললে যদি ধারাটার প্রথম পদ বের করতে বলে, তখন আপনি কি করবেন? প্রথম পদটা হয় 1 নম্বর সমীকরণে বসাবেন, অথবা 2 নম্বর, যে কোনো একটাতে বসাইলেই হবে। মানে 1 ভাগ 2 বা 2 ভাগ 1 যে কোনো একটা করলে হবে। আর এর মান 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটাতে বসাইলেই হবে। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি, সবাই লেখেন টাইপ 8 ডান। যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, আপনি ঠান্ডা মাথায় বাসায় একবার শুধু প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হবে না। এগুলা যেগুলো মুখে মুখে করানো যায় আমি একটু পরে দেখাচ্ছি, আর একটা টাইপ করাই তারপর দেখাবো। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে টাইপ 8 থেকে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। মানে এখানে আমরা কিছুই না, একটা শুধু ফর্মুলা ইউজ করছি, গুণোত্তর দ্বারা এনতম পদ সমান কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। সবাই বাসায় এই 15টা ম্যাথ ঠান্ডা মাথায় একবার শুধু করবেন, তাহলে এই টাইপে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি মুখে মুখেটা এখন দেখাচ্ছি না, এই কারণে অনেকেই হচ্ছে মুখে মুখে দেখাইতে গেলে এটাকে খিচুড়ি বানায় ফেলে। এখানে আজকে হয়তো আমি মুখে মুখে নাও দেখাইতে পারি, কারণ তখন দুইটা মিক্সড করে ফেলেন, পরে আর হচ্ছে মূলটাই মনে থাকে না। মুখে মুখে আরো সোজা দেখাতেই পারবেন। আচ্ছা, এই যে 15 নম্বর, এই যে দেখেন, এই যে একটা কথা বলছিলাম যে আমি একটা ভগ্নাংশের ম্যাজিক ক্লাস শেয়ার করব। এই জায়গায় দেখেন লব বাই হরাকারের বিষয়টি সে আছে, 2√3/9, 8√3/81, এগুলো যখন ভাগ করবেন, এগুলো কিভাবে মুখে মুখে খুব দ্রুত ভাগ করা যায়, এটার উপরে আমার একটা ক্লাস নিয়ে আছে। আমি এটা আজকে বা আগামীকালকে আপনাদের এই গ্রুপে শেয়ার দেবো ক্লাসটা। সবাই ওই ক্লাসটা একটু করবেন 30 মিনিটের। ওইটা করলেই আপনি যে কোনো ভাগ মুখে মুখে করে ফেলতে পারবেন, তখন আর 15 নম্বর ম্যাথেরও ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। যে আমার বলছিলেন যে ভাই 15 নম্বর ম্যাথটা, এটা আমি করাইনি, এই কারণে আপনাদের আমি দায়িত্ব দিলাম এটা করার। গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা থেকে সোজা, গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা থেকে সোজা, পুরোটা বুঝতে হবে, ধৈর্য সহকারে থাকেন, আরো একটা ক্লাস তো হবে গুণোত্তর দ্বারা। আচ্ছা, এবার আসেন টাইপ 10, একদম সোজা আলোচনা। টাইপ 10 একদম সোজা আলোচনা, আমরা আগামী ক্লাসে শিখবো টাইপ 9।
আচ্ছা, টাইপ 10 অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়। খুব মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি জিনিস। আচ্ছা, টাইপ 10 আলোচনার বিষয় হচ্ছে কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়। আচ্ছা, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, আরটা এভাবে না লিখে আমরা এইভাবে লিখি। তাহলে আমরা শিখলাম কি অসীম গুণোত্তর ধারার সমষ্টি, এটা বের করার সূত্র কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, এই a মানে কি প্রথম পদ, আর মানে কি সাধারণ অনুপাত। আচ্ছা, সাধারণ অনুপাত এই আর বাইর করার সূত্র কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে আমরা শিখলাম কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এইবার এই জায়গায় একটু কথা আছে ভাইয়া, এই সূত্রটা আপনি তখনই পাবেন, এই আর এর একটা কন্ডিশন আছে, শর্তটা একটু লিখে নেন। এই অসীম গুণোত্তর দ্বারা সমষ্টিটি আমরা তখনই পাবো যখন কন্ডিশনটা হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1 এবং আর নট ইজ ইকুয়ালস টু 1। এই কন্ডিশনটা হইতে হবে। কন্ডিশনটা কি আর এর মান কখনো 1 হবে না, কারণ আর এর মান যদি 1 হয় তাহলে নিচে 0 হয়ে যাবে। হর যদি 0 হয় তাহলে কি অসংজ্ঞায়িত হয়, তার মানে আর এর মান কখনো 1 হবে না। আর আরেকটু কন্ডিশনটা হচ্ছে কি এই আর এর মানটা হইতে হবে কেমন, ভবিষ্যতে যখন সংখ্যা রেখা পড়াবো আরো সুন্দর করে বুঝবেন। এই মানটুকু হইতে হবে, মানে কি -1 থেকে 1 এর মধ্যের যে কোনো মান হইতে হবে। এর বাইরের যদি কোনো মান হয় তাহলে এই সূত্রটা আর প্রযোজ্য হবে না। তাহলে আমরা কি শিখলাম, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। আর বের করার সূত্র কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এই পর্যন্ত আমাদের গল্প শেষ। আচ্ছা, এইবার এই সূত্রটা কখন প্রযোজ্য হবে, কখন প্রযোজ্য হবে, প্রযোজ্য হবে দুইটা শর্ত হওয়া লাগবে। এক, আর এর মান 1 হইতে পারবে না, কারণ আর এর মান যদি 1 হয় তাহলে নিচে 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে সে অসংজ্ঞায়িত। তাহলে আর নট ইজ ইকুয়ালস টু 1। আর একটা কন্ডিশন হচ্ছে কি -1 লেস দেন আর লেস দেন 1, মানে আর এর মান -1 এর থেকে হইতে হবে বড় আর 1 থেকে হইতে হবে ছোট। এই বিষয়টা আরো সুন্দর করে বুঝবেন যখন অসমতা পড়ানো হবে। প্রয়োজনের পাশে লিখে রাখেন অসমতা, কারণ ম্যাথে তো অনেক কিছুর সাথে অনেক কিছু সম্পর্ক আছে। কথা কি বুঝতে পারছেন? যদি কারো এই জিনিসগুলো একটু কম বোঝেন যে -1 লেস দেন আর লেস দেন 1 মানে ভাইয়া কি বললো, আর এর মান -1 থেকে হইতে হবে বড় কিন্তু 1 থেকে হইতে হবে ছোট, মানে এটা কি বুঝি নাই, এটার পাশে অসমতা লিখে রাখেন। অসমতার সময় এগুলো বিস্তারিত আলোচনা করব, তখন প্রয়োজনে আবার এই জিনিসটা আরেকবার একটু দেখে নিলেন। কথা বলতে নেই। তাহলে আমরা সমষ্টি বের করা অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করার সূত্র শিখলাম এবং কন্ডিশনও শিখলাম। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন এফ ডান। এবার আমি ম্যাথ দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এম ডান, সরি এফ ডান। আচ্ছা, ফর্মুলা ডান হয়েছে। এইবার ভাইয়া খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার আমাদের মূল খেলা শুরু, কেস 1। আচ্ছা, প্রথমে আমি অঙ্ক নম্বর 2 করাচ্ছি। আচ্ছা, অঙ্ক নম্বর 2 পরে আগে আমি অঙ্ক নম্বর 3 করাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রথমে আসেন কেস 3 অঙ্ক নম্বর 3 করতেছি। খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে 12 প্লাস 4 প্লাস 4/3 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, কোশ্চেন আপনাকে অনেক কিছু বলতে পারে অসীমতক সমষ্টি নির্ণয় করেন, অসীমতক সমষ্টি নির্ণয় করেন বলতে পারে, অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলতে পারে, এরকম ইনফিনিটি চিহ্ন দিতে পারে, ইংলিশে ইনফিনিটি বলতে পারে,
তার মানে আপনারা পরীক্ষায় কি কি বলতে পারে, অসীমতক সমষ্টি বের করতে বলতে পারে, ইনফিনিটি চিহ্ন দিয়ে দিতে পারে, আবার ইংলিশে ইনফিনিটিও লিখতে পারে। কথা কি বুঝাইতে পারছি? বা বলতে পারে অসীম ধারাটির যোগফল কত, অসীম ধারাটির যোগফল কত, যে কোনো কিছু বলতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আমি সব ধরনের প্রশ্নতে দিয়ে দিছি, যে যে বাংলাগুলো আসতে পারে সবগুলো বাংলায় প্রশ্নে দেয়া আছে 1 থেকে 11 পর্যন্ত। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথমে আমি 3 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করতেছি, পরে আমি 2 নিয়ে আলোচনা করব। আপাতত 2 ভুলে যান। 3 আমি বলছি কি, যদি অসীমতক সমষ্টি বলে বা ইনফিনিটি বলে বা অসীমতক ধারাটির যোগফল বলে, আমাদের গল্পটা কি, আমরা সূত্র শিখছি কি, অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি কি, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা, a মানে কি প্রথম পদ, আর মানে কি সাধারণ পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে আসে কত, 4/12। 4/12 লেখেন, লিখলাম 4/12। সবাই একটু ক্যালকুলেশনের খেলাটা দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনাকে পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন দেয়, এখানে একটু সময় দিতে হবে, 1 মিনিট সময় লাগবে, কারণ এখানে অনেক বড় ক্যালকুলেশন। এটারে আমি সহজ করে দিচ্ছি। আপনি এর মান পাইছেন 12, আর এর মান পাইছেন কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, 4/12। কেউ চাইলে এটারে 1/3ও করতে পারেন, কাটাকাটি করে, কোনো দরকার নাই, যা আছে তাই করেন। এখন আপনি ক্যালকুলেশন করেন, 12 ডিভাইডেড বাই, নিচে লসাগু আসে কত, 12 মাইনাস 4, তার মানে 12 ডিভাইডেড বাই 8/12। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আমি আপনাদের একটা ক্লাস শেয়ার দেবো। সেই ক্লাসটা করলে আপনি জানবেন কি কিভাবে এটারে সরাসরি এরকম লেখা যায়, 12 × 12 ডিভাইডেড বাই 1 × 8। এটা আমি পুরো ক্লাস 30 মিনিট লাগবে এই ক্যালকুলেশন শেখানোর জন্য, এখানে 30 মিনিট ব্যয় করা যাবে না। সবাই ধৈর্য সহকারে আমি যে ক্লাসটা শেয়ার দেবো, ওই 30 মিনিট ওখানে ব্যয় করবেন, তাহলে এগুলো শিখে যাবেন যে কোনো ধরনের ভাগ এটা মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করে। তাহলে এখন ক্যালকুলেশন করেন, 2 এখানে আসে কত, 3, এটা করলে 6, দ্যাট মিনস অ্যান্সার কত, 18। সবাই প্রসিডিউরটা বুঝছেন? আমি যেই মেথডটা শিখাইলাম, এই মেথডটা যদি পারেন, তাহলে এই ধরনের কোশ্চেনের ক্যালকুলেশনে কোনোদিনই আটকাবেন না। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে যে কোনো অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি যদি বের করতে বলে, আমাদের সূত্রটা কি, সমষ্টি সমান সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a মানে হচ্ছে প্রথম পদ, তার মানে 12, আর মানে কি সাধারণ পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এবার মানগুলো বসায় দিবেন, গান শেষ। সবাই যদি 3 নম্বর এক্সাম্পলটা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 3 ডান। আমি এটা একটু আংশিক করাইছি, আরো কিছু বেসিক এখানে আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আপাতত এই সিস্টেমটা বুঝছেন কিনা? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 3টা কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 3 বুঝলে খুব ভালো কথা। এইবার আসেন মূল খেলা, এক্সাম্পল 2। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনারে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাইলে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর অঙ্কে কি বলছে, 1 + 2 + 4 + 8 + 16 ... এই ধারাটির অসীমতক সমষ্টি কত? আচ্ছা, খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। কখনো যদি আপনাকে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে বলে, মাইন্ডেড, কখনো যদি আপনাকে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে বলে, প্রথমে আপনি 4টা অপশন দেখবেন, A B C D। অপশনগুলো যদি এরকম থাকে 1 2 3 4, 1 2 3 সমষ্টি, অসীমতক সমষ্টি নেই। ভাইয়া খুব মনোযোগ সহকারে বুঝেন।
আপনাকে যদি কখনো এমসিকিউ পরীক্ষায় অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করার কোনো কোশ্চেন দিলে আপনি প্রথমে সমাধান করার আগে 4টা অপশন দেখবেন। যদি দেখেন যে 4টা অপশনে ভ্যালু আছে, মানে অপশনে মান দেয়া আছে 1 2 3 4 মান দেয়া আছে, তার মানে এইটার অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বাইর করা যায়। এই কারণে সবগুলো অপশনেই মান আছে, তখন আর আপনার আলাদাভাবে চেক করার কোনো দরকার নেই আর এর মান। কথা কি বুঝতে পারছি? কথা বুঝেন? কখনো যদি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে বলে প্রথমে দেখবেন অপশনে যদি প্রত্যেকটা অপশনে মান থাকে এরকম 1 2 3 4, তখন আপনি আর আলাদাভাবে আর চেক করবেন না, আপনি সরাসরি সূত্রে যাবেন। সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। কথা কি বুঝেছি? কারণ আপনার তো 4টে অপশনেই মান আছে, তার মানে এটা সমষ্টি বের হবে। আচ্ছা, যদি এরকম না দিয়ে এরকম দেয় 1 2 3 সমষ্টি নাই, তার মানে কি এইটার সমষ্টি থাকতেও পারে নাও থাকতে পারে, তখনই আপনি আর এর মানটা চেক করবেন। আর এর মান বের করার সূত্র কি? আর সমান সমান দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 1, আসে কত? 2। আচ্ছা, আমরা শিখছিলাম কি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি যদি কখনো বাইর করতে বলে তখন আর এর মানের আমরা একটা কন্ডিশন শিখছিলাম। কন্ডিশনটা ছিল কি? -1 লেস দেন আর লেস দেন 1। যদি বাংলায় লেখেন তাহলে হচ্ছে আর এর মান -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে, ছোট হবে। সোজা বাংলা সংখ্যা রেখা যখন আমরা অসমতার ক্লাস করবো আরো ভালো মতো বুঝবো। এতটুকুর এই মানটুকু যদি হয় আর এর, তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে আপনি এখানে আর এর মান পাইছেন 2, আর এর মান পাইছেন 2, এটা কি -1 লেস দেন আর লেস দেন 1, এটার বাইরে না? এটার মধ্যে কি পড়ছে? তার মানে এই 2 নম্বর অঙ্কটার জন্য অসীমতক সমষ্টি পাবেন না। মানে অসীমতক সমষ্টি পাওয়ার কন্ডিশন হচ্ছে প্রথম কাজ আর এর মান হইতে হবে -1 লেস দেন আর লেস দেন 1 এইটার মধ্যে। তাহলে আপনি এখানে আর এর মান পাইছেন 2, তাহলে আর এর মান যেহেতু 2 পাইছেন, তাহলে আপনার কি এই রেঞ্জের মধ্যে পড়ছে? পড়ে নাই, তার মানে এই সূত্রটি তো অ্যাপ্লিকেবল হবে না। তার মানে 2 নম্বর অঙ্কে কিন্তু অসীমতক সমষ্টি নাই। আবার 3 নম্বর কোশ্চেনে অসীমতক সমষ্টি কেন পাইছি? 3 নম্বরে যখন আপনি আর এর মান বের করছেন তখন ছিল কত? 4/12, মানে 1/3। 1/3 মানে কি? 0.33। 0.33 কি এটার মধ্যে আছে না? -1 থেকে 1 এর মধ্যে। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনাকে যদি কখনো অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে বলে প্রথম কাজ আপনি অপশন দেখবেন। যদি অপশন 4টাতে ABCD 4টাতেই মান থাকে, তখন আর আলাদাভাবে আর দেখার দরকার নেই, কারণ তাহলে এটা সমষ্টি বাইরে হবে। এই কারণে 4টে অপশনে মান দেওয়া আছে। কিন্তু কোনো একটা অপশনে যদি বলে অসীমতক সমষ্টি নাই, আমি আসতেছি 1 মিনিট, অসীমতক সমষ্টি নাই, তখন একটু চেক করে দেখবেন আর এর মানটা কেমন। যদি দেখেন আর এর মানটা এই কন্ডিশনের মধ্যে পড়ে নাই, তার মানে কি অসীমতক সমষ্টি নাই। কিন্তু যদি এমন হয়তো আর এর মান আছে হাফ, তখন আবার কি এই সূত্রে বসে সমষ্টিটা বাইর করতে হবে। সবাই যদি আমার পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ওকে, এটা লেখেন। আমি একটু আমার ইনসুলিনটা দিয়ে আসি 1 মিনিট। সবাই তো লেখেন কেস 1 ওকে, পুরো বিষয়টা বুঝছেন কিনা, তাহলে আর এখান থেকে ভুল হওয়ার কোনো চান্স নাই।
আচ্ছা প্রশ্ন বুঝি নাই, কি প্রশ্ন? যে কেস ওয়ান ওকে লিখছে, কারা জানি কি প্রশ্ন করছেন 1+2, কে জানি কি প্রশ্ন করছেন। আপনার সহজ বাংলা আমি বলে দেবে, বিষয়টা কমপ্লেক্স চিন্তা করবেন না, সিম্পল চিন্তা করেন। আপনাকে যদি অপশনে কখনো দেখেন অসীমতক সমষ্টি এই কথাটা আছে, তখনই শুধু আর এর মানটা বের করে দেখবেন। কথা কি বুঝতে পারছি? কারণ তখনই আপনার একটা রিস্ক আছে যে এমন হইতে পারে সমষ্টি বের না হইতে পারে। চারটা অপশনে যদি ভ্যালু দেওয়া থাকে কোনো দরকারই নেই আর বের করার, কথা বুঝছেন? আর যদি কোনো একটাতে সমষ্টি নাই কথাটা দেওয়া থাকে, চোখ বন্ধ করে আর এর মানটা বের করে দেখবেন এটা কি -1 লেস দেন আর লেস দেন 1 এর মধ্যে কিনা। অনেকে এই জিনিসটা একটু কম বুঝছেন, যারা কম বুঝছেন এটার পাশে লিখে রাখেন অসমতা। আমরা যখন অসমতার ব্র্যাকেট আর সংখ্যা রেখা নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, কথা কি বুঝছেন? যাদের ম্যাথে একটু বেসিকে উইকনেস আছে তারা হচ্ছে একটু পাশে সাইড নোট নিয়ে রাখেন, কথা বুঝছেন? কারণ ম্যাথ হচ্ছে টেস্ট ম্যাথ, এটা কখনো T20 না যে একদিন ক্লাস করব সব শিখে ফেলবো। আমার সাথে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে থাকেন। আমি তো বললাম যে এতটুকু যদি যারা একটু কম বুঝছেন, -1 লেস দেন আর লেস দেন 1 বিষয়টা একটু কম বুঝছি, আপনি অসমতার ক্লাস করার পর এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র কোনো ডাউট থাকবে না। আবার সূচকের যে ক্যালকুলেশনের অংশটুকু একটু কম বুঝছেন, যখন সূচকের ক্লাস করবেন ইনশাল্লাহ ওই জায়গায় কোনো ডাউট থাকবে না। তার মানে আপনি 6 মাস একটু আমার সাথে ঠান্ডা মাথায় থাকেন, ইনশাল্লাহ এরপর দেখবেন আপনি ম্যাথে আলহামদুলিল্লাহ যতটুকু আপনার জানা দরকার এটা শিখে গেছেন, কথা বুঝছেন? কারণ তখন এটা আমি যখন অসমতা করাবো তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা কেস 1 বুঝছি, আমি আরেকটা ম্যাথ করাই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবো, তারপর বাকিগুলো আপনাদেরই করতে দেবো। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4 এগুলো কিন্তু আসে ভাইয়া টাইপ 10 থেকে 41-এ কোশ্চেন আসছে, 43-এ কোশ্চেন আসছে, পরপর 2 বার। আচ্ছা, এবার আসেন কেস 2 অঙ্ক নাম্বার 4। কেস 2 অঙ্ক নাম্বার 4 নম্বরে কি বলছে? বলা হয়েছে এই ধারাটির অসীমতক সমষ্টি কত। আচ্ছা, এই ধারাটির অসীমতক সমষ্টি যেহেতু বাইর করতে বলছে, আর যেহেতু আমার 4টা অপশনে ভ্যালু দেওয়া আছে, তার মানে এই জায়গায় না হওয়ার কোনো চান্স নাই, কথা কি বুঝছেন? তাহলে আমার আর আলাদাভাবে চেক করার দরকার নাই। তারপরে যদি কেউ আর বাইর করতে চান করেন বাইর, -1/4 1/2। আমরা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে জানি 1 × 2 × 1 × 4, দ্যাট মিনস হচ্ছে -1/2। এই যে এই লাইনটা আমি কিভাবে লিখছি, এটা হচ্ছে ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন। এটা 30 মিনিটের ক্লাসটা আমার করবেন, আমি কালকের ভিতরে পোস্ট করে দেবো গ্রুপে। একদম মুখে মুখে এরকম যে কোনো ভগ্নাংশ মুখে মুখে করে ফেলবেন। তাহলে আর এর মান -1/2 বেরিয়েছে। আপনার যদি কোনো কারণে বলে এটার অসীমতক সমষ্টি হবে কি হবে না, আপনি তো এখন নিজেই বলতে পারতেছেন এটা কি -1 লেস দেন আর লেস দেন 1, এইটার মধ্যে পড়ছে -1/2, তার মানে কি অসীমতক সমষ্টি আছে। সমষ্টি বের করার সূত্র কি? a/1 - r। a কত? হাফ, 1 - r মানে কত? -1/2। তাহলে হাফ মাইনাসে মাইনাসে প্লাস 1 + হাফ, তাহলে হাফ এখানে কি 2, তাহলে 2 + 1 দ্যাট মিনস হচ্ছে হাফ 3/2। ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে 1 × 2 / 2 × 3। অনেকেই বলতেছেন না যে ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনটা কি, এটা তো আমি বললাম ক্লাসে আমি পরে আপলোড করে দেবো, তখন আপনি নিজেই মুখে মুখে করে পারবেন। তাহলে ভাই আমাদের সামারিটা কি? অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি যদি কখনো বাইর করতে বলে গল্প খুব সোজা। সূত্র কি? a/1 - r। এ হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদটা, আর হচ্ছে দ্বিতীয় পদ / প্রথম পদ। যদি কখনো কন্ডিশন দেয় সমষ্টি পাবো কি পাবো না, তখন একটু আর এর মানটা বের করে দেখতে হবে এটা কি -1 লেস দেন আর লেস দেন 1 এটার মধ্যে পড়ছে কিনা, কথা কি বুঝতে পারছি? যদি এটার মধ্যে পড়ে তাহলে সমষ্টি পাইবেন, না পড়লে পাবেন না। এরপর যে ক্যালকুলেশনটুকু আছে এটা তো আমি একটা ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস দিয়েই দেবো, ওইটা করলে আপনার হয়ে যাবে। যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 2 ডান। কেস 3-র জন্য আমি একটা শর্টকাট দেখাবো। কেস 2 ডান লেখেন। আচ্ছা, -1 কি হবে না আমি তো বুঝতেছি না, অনেকেই কমেন্টস করতেছে -1 হবে কি হবে না, কিসের -1? আচ্ছা, সবাই গুণোত্তর ধারার নোটটা করেন ভাইয়া, মাস্ট। গুণোত্তর ধারা খুব ইজি, মুখে মুখে করানোটা আমি আজকে দেখাচ্ছি না, কারণ অনেকে তাহলে খিচুড়ি হয়ে যাবে মুখে মুখে করানোটা। আমি আগামী ক্লাসে দেখাই দেবো মুখে মুখে করানোটা।
মানে সমান্তর দ্বারা থেকে গুণোত্তর দ্বারা সোজা, যদি বুঝতে পারেন। আমার সাজেশন হচ্ছে, আমি আজকে যেটুকু পড়াইলাম, আজকে আমি মাত্র দুইটা টাইপ পড়াইছি, টাইপ 8 আর টাইপ 10, আর একটু পড়াইলে শেষ হবে। এই দুইটা টাইপ সবাই নোট করবেন, প্রত্যেকটা ম্যাথ করবেন। আপনারা আমি লেখা দিলাম, গুণোত্তর দ্বারা থেকে সোজা ম্যাথ পৃথিবীতে নাই। আর আগামী ক্লাসে আমি যখন মুখে মুখে শিখিয়ে দেবো, তখন আপনি খুব মজা পাবেন, এত সোজা। ইস ভাইয়া, আপনি এগুলো হাতে করালেন কেন? গত ক্লাসে একটু মুখে মুখে শিখাইতে পারতেন। আজকে আমি প্রথমে মুখে মুখে শিখাই না এই কারণে, না এটা প্রথমে মুখে মুখে শিখাইলে অনেকে আর পারে না। এখানে প্রথমে হাতে কলমে শিখেন, লাস্টে এটা মুখে মুখে কালকে শিখিয়ে দেবো না আগামী ক্লাসে। আর ধারা থেকে কিন্তু ভাইয়া পরীক্ষায় সাধারণত দুইটা কোশ্চেন আসে, ম্যাথে আসে একটা, মানসিক দক্ষতায় আসে একটা। এইবার কিন্তু ম্যাথে দুইটা কোশ্চেন আসছে, এইখানে ধারাটা এমনভাবে পড়বেন যাতে ধারার কোশ্চেন কোনো অবস্থাতেই মিস নয়। ম্যাথে আসলে জানি সেটাও পারেন, মানসিক দক্ষতা আসলে জানি সেটা পারেন। আচ্ছা, এখন আমি কেস 3 পড়াবো। টাইপ 7-8, টাইপ 7-8 কি হয়েছে? আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে করে দেবো না, সমস্যা নেই। টাইপ 7-8 তো প্রথম দুইটা মান ভাইয়া, ওই টাইপ 7-8 এই ধরনের ম্যাথ আসবে না পিজিতে, কথা বুঝছেন? তারপর আমি দিয়ে রাখছি, ওইটা অপশন চেক করে করবেন। এই যে জান্নাত বৃষ্টি, প্রথম দুইটা পদের মান নিয়ে প্রত্যেকটা অপশন এনে জায়গায় 2 বসাবেন, এই ধরনের ম্যাথ আসবে না পিজিতে, তারপরও দিয়ে রাখছি শিখার জন্য। আচ্ছা, কেস 2 যদি বুঝে থাকেন, এইবার আসেন আজকে দিনের লাস্ট টাইপ, কেস 3। এই ম্যাথটা প্রথমে আসেন ডিটেলস করলে কি করবেন, আর শর্টকাট করলে কি করবেন, দুইটাই শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু জাস্ট পড়ার বাইরের কথা বলি, 9-10 ম্যাথের বিষয়টা নিয়ে একটু বলে দিচ্ছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে আমাদের কোর্সটা, এটার ক্লাস হচ্ছে 19 জুলাই শুরু হবে। ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার রাত 10:30। আমরা প্রথমে পড়বো লগারিদম। লগারিদমের লেকচার শিটটা আমি কালকে বা পরশু দিনই গ্রুপে পোস্ট করে দেবো, সবাই দেখলেই বুঝবেন যে কতটা সুন্দর করে গুছিয়ে পোস্ট করা হয়েছে। আপনাদের জন্য একটা জাতীয় অফার থাকবে, আপনারা 650 টাকা ভর্তি দিতে পারবেন। আমাদের এই কোর্সটার ফি হচ্ছে 950 টাকা, আপনাদের ব্যাচের জন্য আমি ফিটা 650 টাকা করে দিছি। যাদের প্রয়োজন 650 টাকা দিয়ে 19 জুলাই রাত 10:30 আগে ভর্তি হয়ে যাবেন, যদি প্রথম ক্লাস থেকে ক্লাস করতে চান। আর আমি কেমন পড়াই এটা তো বোঝার কথাই, সোজা বাংলা, সবই সোজা পড়ে, এটা পিলি হোক রিটেন হোক সব ইনশাল্লাহ সোজা করেই পড়াই। যাদের মনে হবে, যারা আমি যে দুইটা ক্যাটাগরি বলে দিছি, যারা এটা পড়ানোর ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা 650 টাকা দিয়ে 19 জুলাই রাত 10:30 আগে ভর্তি হয়ে যাবেন, তাহলে প্রথম থেকে ক্লাস পাবেন। আর আমি লেকচার শিটটা কালকে বা পরশুই আপনাদের গ্রুপে দিয়ে দেবো, 9-10 যেটা সাধারণ গণিতের লেকচার শিট। প্রথম দিন আমি লগারিদম পড়াবো, আপনি লেকচার শিট দেখলেই বুঝবেন যে ভাইয়ার পড়ানোটা কতটা সিস্টেমিক ওয়েতে পড়ানো হয়েছে, কারণ ওই বোর্ড বইটাকে আমি খুব গুছিয়ে নিয়ে আসছি। তার মানে আপনাদের জন্য ফি 650, কথা কি বুঝতে পারছেন? ওকে, এবার আসেন কেস 3-র অঙ্ক নাম্বার 8। কেস 3-র অঙ্ক নাম্বার 8, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা একটু আমার বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করেন। আচ্ছা, মনে করেন আপনাকে যদি আমি কোশ্চেনটা এরকম দিতাম, 3/10 প্লাস 3/100 প্লাস 3/1000, এটা দিয়ে যদি বলতাম এই ধারাটির অসীম গুণ, মানে অসীম যোগফল বাইর করেন বা অসীম তক সমষ্টি কত বাইর করেন, তখন আপনি কি করতেন? যদি কোশ্চেনটা এরকম দিতাম, 8 নম্বর কোশ্চেনটা যদি আমি যেভাবে শিটে লেখা আছে এভাবে না দিয়ে যদি এভাবে দিতাম, আপনি কি করতেন? a/1 - r, এটা হচ্ছে আমার a। আর বাইর করার সিস্টেম কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে এগুলো শিখে যাবেন এই ক্লাস দেখলেই। এটা কাটা, এটা কাটা, 1/10। আচ্ছা, ভ্যালুগুলো বসাই দিলে কি গল্প শেষ, তাই না? তার মানে আপনাকে যদি 8 নম্বর কোশ্চেনটা আমি এভাবে দিতাম, 3/10 প্লাস 3/100 প্লাস 3/1000 প্লাস ডট ডট ডট, এই ধারাটির অসীম তক সমষ্টি কত, আপনি এই নিয়মে পারেন, তাই না? আচ্ছা, এখন কোশ্চেনটা যদি এরকম না দিয়া এরকম দিই, 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, এই যদি বাইর করতে বলি, দেখেন আপনি যদি মূল নিয়মে করেন, 0.3 মানে কি? 3/10, 0.03 মানে কত? 3/100, 0.003 মানে কত? 3/1000। আচ্ছা, এখন যদি আপনাকে 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 এইভাবে দেয়, পরীক্ষা এইভাবে দিবে, এইটারে চাইলে কি এরকম করে লেখা যায় না? এই জিনিসটাও যারা কম বোঝেন, একটু ম্যাথে উইক, দশমিক ভগ্নাংশ যখন পড়াবো তখন শিখে যাবেন। কারণ আমি ভাইয়া যখন যে জিনিসটা যার সাথে রিলেটেড তখনই সেই জিনিসটা পড়ে। কারণ আপনাকে আমি এখন 5 সেকেন্ডে কিছু একটা বুঝিয়ে দিলাম, আপনি তো বুঝবেন না। দশমিক ভগ্নাংশ আমি একটা ক্লাস নেবো পুরো, যারা দশমিক ভগ্নাংশ উইক তারা দশমিক ভগ্নাংশে সেটা শিখে দেবেন। 0.3 থেকে আমি 3/10 কিভাবে কনভার্ট করলাম, তাহলে এই লাইন থেকে কি আমি এইটা লিখতে পারি? আচ্ছা, লিখতে যদি পারি তারপর আমি মূল নিয়মে করে দেবো, ঠিক আছে? সবাই কি বুঝছেন?
তাহলে আমরা কি গল্পটা বুঝছি? যদি কেস 3 কোনো ম্যাথ আসে, আমরা যদি মূল নিয়মে করতে চাই, এইভাবে প্রশ্নটা থাকবে। এখান থেকে একটা লাইন আমি অতিরিক্ত লিখে নেব। 0.3 মানে কত? 3/10। 0.03 মানে 3/100। এরপর মূল সূত্র দিয়ে অঙ্কটা করব। সবাইকে মূল নিয়মটা বুঝছেন? সবাই যদি মূল নিয়মটা বুঝে থাকেন একটু লেখেন এম ডান। এম মানে হচ্ছে মূল নিয়ম ডান। আমরা এই নিয়মে অঙ্কটা করব না, কেস 3 আমরা করব মুখে মুখে, সেটা আমি দেখাই দিয়েছি। কেস 3 করব আমরা মুখে মুখে। আচ্ছা, মূল নিয়ম ডান হয়েছে। এবার আসেন, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন। আপনি যদি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি সব হাতে কলমে করতে চান, একটা সূত্র দিয়ে করে ফেলবেন। কিন্তু কোনোটা যদি শর্টকাট দিয়ে করতে চান, শুধুমাত্র কেস 3 শর্টকাট দিয়ে করা যাবে। কিভাবে একটু দেখেন। কেস 3ও কিন্তু আপনার 41তম প্রিলিতে আসছে। কেস 3 যদি আসে তাহলে আপনি অঙ্কটা মুখোমুখি করে ফেলতে পারবেন। কেস 3তে কি বলছে? অঙ্ক নম্বর 8, 0.3 প্লাস 0.03 প্লাস 0.003 প্লাস ডট ডট এই দ্বারা অসীম পর্যন্ত যোগফল বের করতে। আচ্ছা, আমরা এই 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, আমরা জানি কি দশমিকের একটা ডিজিটের পর যে জিরোগুলো, এগুলোর কোনো ভ্যালু নাই। তাহলে ফাইনালি আসে কত? 0.333 না? 0.333। এটা যদি আপনি যোগ করেন তাহলে আসে কত? 0.333 না? তিনোটা যদি 3 হয় তাহলে এটা কি 0.3 পৌনপুণিক লেখা যায়। এই যে পৌনপুণিক, এই 0.3 পৌনপুণিক মানে হচ্ছে 3 - 0 ডিভাইডেড বাই 9, তার মানে 3/9 = 1/3। এই যে পৌনপুণিক কিভাবে আনলাম, এটা ওই ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাসে আমি দিয়ে দিছি। যদি কেস 3 কোনো ম্যাথ আসে, আপনি এটা মুখে মুখে করবেন। এতটুকু যোগ করলে আসে কত? 0.33। একই ডিজিট বারবার রিপিট হলে পৌনপুণিক আসে, তখন কি 0.3 পৌনপুণিক। এই 0.3 পৌনপুণিকে কিভাবে আমি এগুলো লিখছি, বা এই 0.33 থেকে কিভাবে 0.3 পৌনপুণিক লিখছি, এগুলো সবই আমার ওই ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন ক্লাসে আলোচনা করা আছে। ওই একটা ক্লাস করলেই আপনি ভগ্নাংশের ক্যালকুলেশন কিভাবে মুখে মুখে করে এটাও যেমন শিখবেন, আবৃত দশমিক ভগ্নাংশের বিষয়টা শিখে যাবেন। তার মানে এই আবৃত দশমিকের কনসেপ্টটা আমরা আমাদের ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন থেকে শিখলে কেস 3 ম্যাথ জাস্ট 10 সেকেন্ডে করে ফেলতে পারবো। আমি কি বুঝতে পারছি? তার মানে যদি কেস 3 কোনো ম্যাথ আসে এরকম করে, এরকম স্ট্রাকচারে সবগুলো ম্যাথ করবেন, তখন আমরা সবগুলো ম্যাথ এরকম আবৃত দশমিক ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে মুখে মুখে করে ফেলবো। আর যদি কেস 1 অথবা কেস 2 টাইপের ম্যাথ আসে, তখন এটা আমরা সূত্র দিয়ে করবো, কারণ সূত্র দিয়ে করলে কিন্তু একটু বেশি সময় লাগবে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি আমরা সূত্র দিয়ে করি তখন কিন্তু আমাদের একটু বেশি সময় লাগবে, আর যদি এই পৌনপুণিক কনসেপ্ট দিয়ে করি অনেক কম সময় লাগবে। এই পৌনপুণিক কনসেপ্ট দিয়ে শুধুমাত্র কেস 3 ম্যাথগুলো করা যাবে। কথা কি বুঝাইতে পারছি? আর কেউ যদি মনে করেন যে না আমি পৌনপুণিকে যাবই না, তা তো সে সবগুলো ম্যাথে টাইপ 10 আমাদের যে সূত্র, জাতীয় সূত্র, এই সূত্র দিয়ে করতে পারবেন। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 10 ডান। আমি একটু সামারি করে দিচ্ছি। টাইপ 10 অঙ্ক আছে 11টা, আর টাইপ 8 অঙ্ক আছে 15টা। এই 26টা ম্যাথ আগামী 2 দিনের ভিতরে। আমাদের পরবর্তী ক্লাস কবে? সোমবার রাত 10টায়। তার আগে এই 26টা ম্যাথ সবাই একটু ঠান্ডা মাথায় শুধু একবার করবেন। আপনি আমি লেখা দিতেছি, গুণোত্তর ধারার থেকে সহজ কোনো ম্যাথ নাই। আজকে একটু কঠিন মনে হতে পারে, কারণ আবৃত দশমিক ভগ্নাংশের কনসেপ্ট অনেকেই জানেন না। যখনই ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন করবেন, ওখানে আমি অনেক সময় নিয়ে পড়াইছি, সুন্দর করে ইজিলি শিখে যাবেন। ভগ্নাংশের যে ক্যালকুলেশনগুলো অনেক বড় সময় আগে নিয়ে করতেন, সেগুলো খুব দ্রুত শিখে যাবেন। আর গুণোত্তর দ্বারা একই নিয়ম। তার মানে আমার সাজেশন হচ্ছে টাইপ 8, টাইপ 10, দুইটা টাইপ পুরোটা সবাই সবগুলো ম্যাথ করে আমাদের যে সিক্রেট গ্রুপ 45 পিলি সহ সকল নিয়োগের পিলির ব্যাচ, যেটা আমার এই ব্যাচে সবাই নোটটা আপলোড করবেন। আপনি দুইটা টাইপের সবগুলো নোট করেন। কোনো ম্যাথ না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো, কারণ আগামী ক্লাসে আমার পড়া খুব অল্প জিনিস বাকি আছে। আর এই পুরোটা সবাই হাতে কলমে করেন। টাইপ 8 ম্যাথগুলো মুখে মুখে করানো যায়। আজকে আমি আর মুখে মুখে বলতেছি না, কারণ আজকে মুখে মুখে বললে যেটা সমস্যা, দুইটা খিচুড়ি হয়ে যায় অনেকের, যে মুখে কেমনে করলাম আর বেসিক দিয়ে কেমনে করলাম। আপনি বেসিক দিয়ে আগে শিখেন, এরপর আপনি আপনার মুখে মুখে কীভাবে গুণোত্তর দ্বারা করবেন এটা আগামী ক্লাসে শিখিয়ে দেবো। সবাই যদি সব কিছু বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আজকের ক্লাস বুঝলে খুব সোজা, না বুঝলে কঠিন। যারা একটু কম বুঝছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে একটাই, কিছু জিনিস আছে যেটা সূচকে লাগবে, সূচকে শিখবেন, অসমতাতে শিখবেন, কিছু জিনিস ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে শিখবেন। এগুলোর
শিখার পর এগুলো আরো ইজি হয়ে যাবে। কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে টাইপ 8 টাইপ 10 সবগুলো ম্যাথ একবার করতে হবে। করলে আপনার কাছে গুণোত্তর দ্বারা কিচ্ছু না। গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা থেকে সোজা, কারণ সমান্তর দ্বারা পড়াইতে আমার লাগছে 3 দিন, আর গুণোত্তর দ্বারা পড়াইতে লাগবে 2 দিন। তাহলে সোজা কোনটা? এইসব সোজা না। একটা জিনিস আমি 3 দিন বসে পড়াইছি, আর একটা জিনিস আমি 2 দিন বসে পড়াইছি, তাহলে সোজা কোনটা? আমাদের ইনশাআল্লাহ আগামী ক্লাসে ধারা শেষ হয়ে যাবে। এরপর আমরা ধারার পর পিলির এই আপনাদের ব্যাচে আমি লগারিদম পড়াবো। মানে আমি আপনাদের 9-10 এর বোর্ড বই আর আপনাদের এই প্রিলির ব্যাচ দুইটার সাথে একটা সম্পর্ক রেখে পড়ানোর চেষ্টা করব, যাতে খুব ইজিলি দুইটা জিনিস ক্যাচ করতে পারেন। আর গুণোত্তর দ্বারা কোনো ম্যাথে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি আগামীকালকে একটা স্ট্যাটাস দেবো, ওখানে কমেন্টস করে দেন। আগামী ক্লাস আমাদের খুব অল্প ক্লাস, মানে অল্প টাইমের ক্লাস, ওখানে আমি দেখাই দেবো। কোনো কিছুর ভয় পাওয়া যাবে না, সহজ বাংলা কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। যদি কোনো কিছু কঠিন মনে হয়, ক্লাস শেষ করে নিজে করতে যাবেন, করার পর যদি কোনো জিনিস একটু কম বোঝেন, প্রয়োজনে ওই অংশটুকু আরেকবার দেখবেন। তারপরে কম বুঝলে আমাকে গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন যে ভাই এই জিনিসটা আমি কম বুঝছি। আমাদের হাতে হিউজ টাইম আছে, আলহামদুলিল্লাহ 45 মিনিট অনেক পরে। সুতরাং কোনো তাড়াহুড়া করার কিছু নাই। আপনার টার্গেট হচ্ছে ধারা যখন শিখবো, ধারা পুরোটাই শিখবো। টাইপ 11 ভাই আগামী ক্লাসে করাবো। টাইপ 11 আগামী ক্লাসে করাবো। এই যে একজন একটা প্রশ্ন করছে, টাইপ 11 2 নম্বর ম্যাথটা সলভ করে দিবেন। এই যে এমডি খোকন, টাইপ 11 আমি পড়াইনি, আগামী ক্লাসে টাইপ 9 আর টাইপ 11 দুইটা আগামী ক্লাসে পড়ানো হবে। আপনি যখন ধারা পড়বেন তখন আপনার টার্গেট থাকবে আমি ধারা পুরোটা জানি শিখতে পারি। যখন লগারিদম পড়বেন তখন টার্গেট থাকবে আমি লগারিদম জানি পুরোটা শিখতে পারি। তাতে আপনার যেটা হবে, ধারা পুরোটা শিখা মানে হচ্ছে ধারার কোশ্চেনটা আপনি পারবেন, লগারিদম পুরোটা শিখা মানে কি আপনি লগারিদম পুরোটা পারবেন। ম্যাথে তো সব চ্যাপ্টারই পণ্ডিত হলো, বিষয়টা তো তা না। ম্যাথে স্পেসিফিক কিছু চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসবেই, এগুলো পুরোটা পারতেই হবে। ওকে, তাহলে যেহেতু সবাই লিখছেন ফুল ক্লাস ডান। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে যাদের হচ্ছে 9-10 এর কোর্সটা করার দরকার, 19 তারিখের আগে রাত 10টার আগে ভর্তি হয়ে যান, রাত 10:30 আগে। আমি হয়তো কালকে একটা পোস্ট দিয়ে জানিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।